Welcome to Sports Live, presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। বকেয়া পরিশোধ না করায় চিটাগং কিংসের সঙ্গে করা সমঝোতা চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই সাথে প্রায় 46 কোটি টাকা বকেয়ার দাবি করেছে বিসিবি। বোর্ডের দাবি, অনেকবার তাগাদা ও নোটিশ দেওয়ার পরও চুক্তির শর্ত রক্ষা করতে পারেনি চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড। তবে বকেয়া পেতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আমাকে যদি শুরু থেকে তারা ঠিকমতো ট্রিট করতো, হয়তো বা এইসব সমস্যা আসতো না আমার ক্ষেত্রে। এই ফিগারটা 46 কোটি টাকার, এটা না ওনাদের কাছে কোনো জবাব আছে, না আমার কাছেও কোনো জবাব আছে। সম্প্রতি বকেয়া 46 কোটি টাকা চেয়ে বিপিএল ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংসকে আইনি নোটিশ পাঠানোর খবরের প্রতিক্রিয়ায় এমনটি বলছিলেন দলটির কর্ণধার সামির কাদের চৌধুরী। দুদিন আগে বিসিবির সেই টাকার অঙ্ক নিয়ে প্রশ্ন তোলেন চিটাগাং দলের মালিক। বিপিএলের সবশেষ আসরের আগে বিসিবির সঙ্গে সমঝোতা করে চিটাগাং কিংস। 9 কোটি টাকা দেনা থাকলেও 3.5 কোটি টাকা দেওয়ার শর্তে বিপিএলে অংশগ্রহণের সুযোগ পায় চট্টলার দল। তবে এরপরও বিসিবিকে প্রাপ্ত টাকা দেয়নি চিটাগং। আর তাই গত 22 জুলাইয়ের নোটিশ অনুযায়ী 3.5 কোটি টাকার সমঝোতার সেই চুক্তি বাতিল করেছে বিসিবি। চিটাগং কিংসের কাছে বিসিবি পাওনা আসল অর্থের অঙ্ক দেখিয়েছে $1,55,064 মার্কিন। সঙ্গে 2012 থেকে সবশেষ 2025 আসর পর্যন্ত 13 বছরে মোট সুদের পরিমাণ দেখিয়েছে $22,32,092 মার্কিন। সুদ আসল মিলিয়ে যা দাঁড়িয়েছে $37,82,156 মার্কিন, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 46 কোটি। বিসিবির হিসাব মতে 2012 থেকে 2025 আসর পর্যন্ত এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বকেয়া অর্থের অঙ্ক দাঁড়িয়েছে এটি। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিপিএলের প্রথম ও দ্বিতীয় আসরে ক্রমাগত চুক্তির আইনি ও আর্থিক শর্ত ভঙ্গ করে গেছে চিটাগাং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড। 2013 সাল থেকে 2025 পর্যন্ত বিসিবির পক্ষ থেকে অনেকবার তাগাদা ও নোটিশ দেওয়া হয়েছে তাদের। এর মধ্যে ছিল 2013 সালের 7 মে সালিশি নোটিশ ও গত 22 জুলাইয়ের আইনি নোটিশও। কিন্তু ফ্র্যাঞ্চাইজিটি চুক্তির শর্ত রক্ষা করতে পারেনি। পাওনার মধ্যে আছে ফ্র্যাঞ্চাইজি ফি, আয়কর এবং ক্রিকেটার সহ সংশ্লিষ্টদের পারিশ্রমিক। আর সেই বকেয়া টাকা পেতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। বিপিএল আয়োজনের জন্য প্রস্তুত রাজশাহী। বিশ্বমানের টি20 উইকেট, বিমানবন্দর, হোটেল, আধুনিক ট্রেনিং সুবিধা থাকায় উত্তরবঙ্গের এই শহরে বিপিএল আয়োজন করা উচিত বলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তবে ভেন্যুর মূল সমস্যা ফ্লাডলাইট না থাকা। জাতীয় ক্রীড়া পরিষদ চাইলে দ্রুতই সংস্কার কাজ শেষ করা সম্ভব বিশ্বাস পাইলটের। বিপিএলের আগামী আসরে অন্তত একটি ভেন্যু বাড়াতে চায় বিসিবি। ঢাকা, চট্টগ্রাম, সিলেটের পাশাপাশি চতুর্থ হোস্ট হবার লড়াইয়ে আছে বগুড়া, রাজশাহী, বরিশাল ও খুলনা। দেশের অন্যতম পরিচ্ছন্ন শহর, এই অঞ্চলের ক্রিকেট কালচারও সমৃদ্ধ। বর্তমানে দেশের অন্যতম সেরা একাধিক ক্রিকেট একাডেমিও আছে এখানেই। তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, নাহিদ রানার মতো তরুণদের পাশাপাশি মুশফিকুর রহিম, তাইজুল ইসলামের মতো অসাধারণ ক্রিকেটার উঠে এসেছে এই বিভাগ থেকে। বলছি রাজশাহীর কথা। কিন্তু এই অঞ্চলে আন্তর্জাতিক ম্যাচ হওয়া তো দূরের কথা, হয় না বিপিএল এর ম্যাচও। তাই তো এবার নিজ শহর রাজশাহীতে বিপিএল আয়োজন করার পক্ষে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ওখানে প্রচুর মানুষ পাবেন যারা কিনা আপনাকে পুরো হেল্প করতে পারবে। আমি মনে করি যে এরকম অনেক মানুষ আছে নিবেদিত প্রাণ, রাজশাহীতে যে ক্রিকেটকে নিয়ে মানে ভালোবাসেন। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে হয়তো আপনার বিপিএল খেলা হবে শুনলেই তারা কিন্তু একদম ঝাঁপিয়ে তারা সময় দেবে। 4-5 মাস আগে একটা কিন্তু খেলা হয়েছে ইমার্জিং কাপ, রেস্ট্রিকশন ছিল, কয়েকটা গ্যালারি বন্ধ ছিল, তার মধ্যেও ফুল গরমের মধ্যে কয়েকটা অর্ধেক গ্যালারি ফুল প্যাকড আপ। রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামের উইকেটকে বলা হয় দেশের অন্যতম সেরা। টি20 মেজাজের 2 শতাধিক রানের পিচ এটি বলছেন পাইলট। সেই সাথে স্টেডিয়ামের ইনডোর ও জিমের ব্যবস্থাও বেশ ভালো। রাজশাহীতে আছে ভালো হোটেল, বিমানবন্দর, মূল স্টেডিয়ামের বাইরে আছে একাধিক একাডেমি গ্রাউন্ড, যেখানে অনুশীলন করতে পারবে বিপিএল এর দলগুলো। আমার কাছে মনে হয় যে রাজশাহী একটা সুইটেবল জায়গা এবং হোটেল ফ্যাসিলিটি, সব ফ্যাসিলিটি আছে। আপনি যদি প্র্যাকটিসের কথা যদি বলেন, প্র্যাকটিস ফ্যাসিলিটি আছে, ইনডোর অলরেডি ভালো, অনেক সব কিছু মোটামুটি আমি ওয়েলকাম করি যে যেন রাজশাহীতে যেন হয়।
তবে বিপিএল আয়োজন করতে হলে বেশ কিছু সংস্কার কাজের প্রয়োজনও আছে ভেন্যুটিতে। করতে হবে ড্রেসিং রুম, প্রেস বক্সের সংস্কার, সেই সাথে লম্বা সময় ধরে খেলা না হওয়ায় স্টেডিয়ামের গ্যালারিগুলো পরিষ্কারের পাশাপাশি কিছু জায়গায় করতে হবে মেরামত। তবে এই মাঠের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ফ্লাড লাইট, কিন্তু সময় হাতে থাকায় জাতীয় ক্রীড়া পরিষদ চাইলে দ্রুততম সময়ের মধ্যে এই কাজগুলো সম্পন্ন করা সম্ভব বলছেন পাইলট। শুধুমাত্র 2-1টা জায়গায় প্রবলেমস আছে, সেটা আমার মনে হয় যে যদি ইচ্ছা থাকে আপনি হয়তো 1-1.5 মাস 2 মাসের মধ্যে আপনি ঠিক করে ফেলতে পারবেন। ফ্লাড লাইট লাগানো এবং শুধুমাত্র ড্রেসিং রুম, 4টা ড্রেসিং রুম লাগে, 2টা ড্রেসিং রুম অলরেডি উপরে আছে, নিচে 2টা রুম আছে, ড্রেসিং রুমের যে ভিতরে যে কাজগুলো আছে সেই কাজগুলো। আগামী মাসে এনসিএল টি20-র আসর বসবে বগুড়া ও রাজশাহীতে। এই টুর্নামেন্টে ড্রেস রিহার্সাল হতে পারে রাজশাহীর জন্য। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। শুক্রবার থেকে নেদারল্যান্ড সিরিজ ও এশিয়া কাপের ক্যাম্পে থাকা ক্রিকেটারদের স্কিল ট্রেনিং শুরু হচ্ছে। ইতিমধ্যেই ঢাকাতে পৌঁছেছেন হেড কোচ ফিল সিমন্স ও পেস বোলিং কোচ শন টেট। ট্রেনার নাথান কেলি লম্বা সময় ধরে আছেন ঢাকাতেই। দলের বাকি কোচিং স্টাফরাও দ্রুতই যোগ দেবে দলের সাথে বলছে বিসিবি। হাসিনুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ট্রেনার নাথান কেলির কমান্ডো ফিটনেস ট্রেনিং শেষ, তাই তো ক্রিকেটারদের ধকল কাটিয়ে উঠতে বৃহস্পতিবার ছুটি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একদিন বিশ্রাম নিয়ে শুক্রবার থেকে বাংলাদেশ দলের স্কিল ট্রেনিং শুরু হচ্ছে। নেদারল্যান্ডসের বিপক্ষে শুরু হতে যাওয়া 3 ম্যাচের টি20 সিরিজ আর এশিয়া কাপের জন্যই মূলত বাংলাদেশ দলের এই প্রস্তুতি শুরু হচ্ছে। ব্যাট বলের যুদ্ধ হওয়ার আগেই কিন্তু নেদারল্যান্ড সিরিজ কিংবা এশিয়া কাপ কোনোটারই চূড়ান্ত দল ঘোষণা করছে না বিসিবি। প্রাথমিক স্কোয়াড নিয়েই, অর্থাৎ এক্সটেন্ডেড দল নিয়েই অনুশীলন শুরু হবে। অনুশীলনের শুরু থেকেই এবার সব কোচিং স্টাফকেই পাচ্ছে বিসিবি। ইতিমধ্যেই হেড কোচ ফিল সিমন্স পৌঁছে গেছেন ঢাকায়। শন টেটও সময় মতোই যোগ দেবেন দলের সঙ্গে। মুশতাক আহমেদ 1-2 দিন পরে দলের সঙ্গে যুক্ত হবেন, তবে ঢাকা পর্বেই তিনি দলের সাথে যুক্ত হচ্ছেন নিশ্চিত করেছে ক্রিকেট অপারেশনস। সব মিলিয়ে বেশ ভালোভাবেই কিন্তু প্রস্তুতিটা শুরু করতে চায় বিসিবি। ফিটনেস ক্যাম্পে যেমন সেরাটা দিয়েছেন ক্রিকেটাররা, তেমনি স্কিল ট্রেনিংয়েও সেরাটা দিয়ে যার যেখানে দুর্বলতা আছে, ঘাটতি আছে, সেটা কাটিয়ে উঠবে ক্রিকেটাররা, সেই প্রত্যাশায় করছে টিম ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট সবাই। যেহেতু ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শুরু হতে আরও বেশ কিছুদিন সময় বাকি আছে, তাই তো এখনই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে না নির্বাচকরা। অর্থাৎ প্রাথমিক যেই দল আছে সেই সব দলের ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হবে স্কিল ট্রেনিং, এবং জাতীয় দলের বাইরে যে কিছু পটেনশিয়াল ক্রিকেটার আছে তাদেরকেও কাছ থেকে দেখার সুযোগ পাবেন দলের কোচিং স্টাফরা। তো সে কারণেই ঢাকা পর্বে তো চূড়ান্ত দল ঘোষণা হবেই না। বাংলাদেশ দল যখন নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলতে সিলেটে যাবেন, সিলেটে গিয়েও যখন ট্রেনিং হয়ে যাবে 3-4 দিন, তার পরবর্তীতে অর্থাৎ টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে হয়তো 2 থেকে 3 দিন আগে সর্বোচ্চ বাংলাদেশের নির্বাচকরা বাংলাদেশের যে চূড়ান্ত স্কোয়াড সেটি ঘোষণা করবেন। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, মিরপুর, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। জিম্বাবুয়ে সিরিজের রেশ কাটতে না কাটতেই এবার ইংল্যান্ডে উড়াল দিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশের যুবারা। 5 ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী 5 সেপ্টেম্বর। আসন্ন সফরের বাকি ম্যাচগুলো হবে 7 থেকে 14 সেপ্টেম্বরের মাঝে। এর আগে অবশ্য আয়ারল্যান্ড যুবাদের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। 3 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই প্রস্তুতি ম্যাচ। সিরিজ খেলতে 31 আগস্ট ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবে তামিমের দল। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কয়েকদিন অনুশীলন ক্যাম্প করবে যুবারা। আধুনিক ক্রিকেটের সাথে তাল মেলাতে পাওয়ার হিটিং এর কোনো বিকল্প নেই জানিয়েছে বিসিবির গেম ডেভেলপমেন্ট প্রোগ্রামের কোঅর্ডিনেটর হাবিবুল বাশার সুমন। এই প্রোগ্রামের অংশ হিসেবে জাতীয় দলের পাশাপাশি এ দল, যুবদল ও নারী দলের ক্রিকেটাররাও নেবেন প্রশিক্ষণ। এদিকে দারুণ ফর্মে থাকা অনূর্ধ্ব 19 দল যুব বিশ্বকাপেও ভালো করবে বলে প্রত্যাশা সুমনের। আধুনিক ক্রিকেটে যেখানে বলের সাথে পাল্লা দিয়ে রান তোলায় ব্যস্ত থাকে অন্য দেশগুলো, সেখানে সম্পূর্ণ বিপরীত। এবার আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে বাড়তি নজর দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আধুনিক ক্রিকেটের সাথে মিল রেখে পাওয়ার হিটিং এর মাধ্যমে এগিয়ে যাওয়ার কথা জানালেন বিসিবির গেম ডেভেলপমেন্ট প্রোগ্রামের কোঅর্ডিনেটর হাবিবুল বাশার সুমন। মডার্ন ডে ক্রিকেটটা তো আসলে এরকমই। আমার মনে হয় যে দেখুন, টেস্ট ক্রিকেটও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন সবাই কিন্তু রেজাল্টের জন্য খেলেন। আগে কিন্তু টেস্ট ম্যাচ ড্র করলেও অনেকে খুশি থাকতো, বাট যখন টেস্ট চ্যাম্পিয়নশিপের বিষয়টা চালু হয়েছে তখন এটা জয়টা কিন্তু অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। টি20 ফরম্যাটে এখন যেটা খুব রেগুলার খেলি আমরা, সেখানে আসলে 4-6 তো কোনো বিকল্প নেই। এখন যে নতুন মেথডটা এসে সবাই যেটা ফলো করে, সেখানে বলা হয় কিন্তু 3টে যদি ডট বল খেলেন তো একটা কিন্তু ছক্কা আপনি মারতে পারে ব্যাটসম্যান।
এই প্রোগ্রামের অংশ হিসেবে পাওয়ার হিটিং কোচের দায়িত্ব পালন করবেন জুলিয়ান উড। IPL সহ বিশ্বের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এই প্রোগ্রামের আওতায় জাতীয় দলের পাশাপাশি এই দল, যুব দল ও নারী দলের ক্রিকেটাররা নেবেন প্রশিক্ষণ। জুলিয়ান উডস এখানে এসেছেন বাংলাদেশ দলের খেলার দিনে কাজ করতে, ওমেন্স টিম নিয়ে কাজ করেছেন। হয়তো আন্ডার-19 ছেলেদের সাথে 2 দিন কাটাবেন। আমাদের যারা কোচ আছেন তারা কিন্তু ঢাকার বাইরে যাচ্ছেন, আমাদের ডিস্ট্রিক্ট কোচেসদের নিয়ে কাজ করছেন। সামনে আমরা লেভেল 1 লেভেল 2 করবো। সো যে অ্যাডভান্স কোচিংটা, এই জুলিয়ান উডসের যেই মেথডটা, সেটা কীভাবে কোচেসরাও দেখতে পারেন, তাদের সাথে আলোচনা করার জন্য সেটা করা হয়েছে। সাম্প্রতিক সময় দারুণ সময় পার করছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ জয়ের পর এবার তাদের গন্তব্য ইংল্যান্ড। যুব বিশ্বকাপের আগে দলের মধ্যে যা ভালো প্রভাব পড়বে বলে মনে করেন হাবিবুল বাশার সুমন। লাস্ট যে সিরিজটা খেলে আসলো সাউথ আফ্রিকা এবং জিম্বাবুতে, যেহেতু আমাদের ওয়ার্ল্ড কাপটা জিম্বাবুতে হবে, তো কন্ডিশনটার সাথে অ্যাডজাস্ট করার ব্যাপার ছিল, সেটা খুব ভালোভাবে তারা করতে পেরেছেন এবং আমরা সম্ভবত ওয়ার্ল্ড কাপের একটু আগে ভাবে হয়তো জিম্বাবুয়ে চলে যাব। আন্ডার-19 টিমটা নিয়ে শুধু আমাদের পরিকল্পনা শুধু ওয়ার্ল্ড কাপ নিয়েই নয়, তাদের নিয়ে আসলে পরিকল্পনা আমাদের আরও বেশি হওয়া উচিত বলে আমি মনে করি ওভারঅল। এবং আমরা তো তাদের ডেভেলপ করছি, তারা তো ওয়ার্ল্ড কাপে ভালো করে, খুব ভালো, বাট এখান থেকে যদি আমরা কিছু খেলার ভবিষ্যতে যদি দিতে পারি ন্যাশনালি, সেটা হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া। তারুণ্যের উৎসব ও জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্যারা স্পোর্টস বিষয়ক সেমিনার ও বিশেষ সভায় যোগ দেন হাবিবুল বাশার সুমন। নানা প্রতিকূলতার পরও প্যারা অ্যাথলেটদের এগিয়ে যাওয়ার মানসিকতার প্রশংসা করেন সাবেক টাইগার অধিনায়ক নাসিফ শুভ। যমুনা স্পোর্টস, ঢাকা। হামজা চৌধুরীর চোখ ধাঁধানো গোলের পরও হার্ডার্সফিল্ড টাউনের বিপক্ষে হারের স্বাদ পেয়েছে লেস্টার সিটি। নির্ধারিত সময়ে 2-2 সমতায় ম্যাচ শেষ হওয়ার পর টাই ব্রেকারে হেরে কারাবাও কাপ থেকে ছিটকে গেছে হামজার দল। ম্যাচের ডেডলক ভাঙে এই বাংলাদেশি ফুটবলারের অসাধারণ নৈপুণ্যে। ম্যাচের 54 মিনিটে বক্সের ভেতর থেকে নেওয়া হামজার জোরালো শট খুঁজে নেয় জালের ঠিকানা। পেশাদার ফুটবলে দীর্ঘ ক্যারিয়ারে হামজার এটি মাত্র দ্বিতীয় গোল। ক্যারিয়ার জুড়ে ডিফেন্সিভ মিডফিল্ডার কিংবা ডিফেন্সে খেলা ফুটবলার প্রথম গোলটি করেছিলেন লেস্টারের জার্সিতেই 2020 সালের জানুয়ারিতে প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। বাংলাদেশি তারকার গোলে লিড পেলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে ব্যর্থ হয় লেস্টার। এবার সময় হলো একটি স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। রাত পোহালেই মাঠে গড়াবে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম, যেখানে এবার জমাট লড়াই হবে আক্রমণ ভাগের ফুটবলারদের মধ্যে। শক্তিশালী ফরওয়ার্ড লাইন নিশ্চিতে প্রায় 200 কোটি ইউরো ব্যয় করছে শীর্ষ ক্লাবগুলো। পুরনো মুখ হল্যান্ড সালাদের সঙ্গে মাঠ মাতাবেন সেসকো, ইয়োকেরেস, একিতেকেরা। আর শিরোপা লড়াইয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে লিভারপুল, ম্যান সিটি, আর্সেনাল, চেলসি ও ম্যান ইউর মধ্যে। আক্রমণ পাল্টা আক্রমণ, গতির ঝলকের সঙ্গে শিরোপার জমাট লড়াই, সব মিলিয়ে ফুটবল প্রেমীদের আকর্ষণের কেন্দ্রে ইংলিশ প্রিমিয়ার লিগ। লম্বা বিরতি শেষে আবারও মাঠে গড়ানোর অপেক্ষায় ইপিএলের নতুন মৌসুম। সবশেষ আসরে ছিল লিভারপুলের একক আধিপত্য, কমে এসেছিল গোলের সংখ্যা। ম্যাচ প্রতি যেই সংখ্যা ছিল 2.93। 2023-24 মৌসুমে যা ছিল 3.28। সব মিলিয়ে গোলের সুযোগ নষ্ট হয়েছে 1201টি, যার খেসারত দিতে হয়েছে প্রতিটি বড় ক্লাবকে। নতুন মৌসুমে সেই শূন্যতা পূরণে চলতি দল বদলে ক্লাবগুলো খরচ করেছে প্রায় 200 কোটি ইউরোরও বেশি, যার বড় অংশই গেছে আক্রমণ ভাগের ফুটবলার কিনতে। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল শিরোপা ধরে রাখার মিশনে নতুন নাম্বার 9 হুগো একিতিকে দলে ভিড়িয়েছে। যদিও অলরেডি ছেড়েছেন লুইস দিয়াজ ও ডারউইন নুনেস, যেখানে দিয়াজের শূন্যতা পূরণ করবেন ফ্রাঙ্কফুর্ট থেকে আসা একিতিকে। সাথে আছেন গেল মৌসুমে টপ স্কোরার মোহাম্মদ সালাহ, আর অ্যাটাকিং মিডফিল্ডে নেওয়া হয়েছে ফ্লোরিয়ান ভির্টসকে। সবশেষ মৌসুমে হতাশ করা ম্যানচেস্টার সিটি দল সাজিয়েছে নতুন করে, বিশেষ করে কাউন্টার অ্যাটাকে গত মৌসুমের ব্যর্থতা কাটাতে ডি ব্রুইনা, ওয়াকার ও গ্রিলিশদের ছেড়ে দিয়ে তারুণ্যে আস্থা পেপ গার্দিওলার। আর্লিং হল্যান্ডের সঙ্গে ওমর মামুশ ও রায়ান চেরকিকে নিয়ে দারুণ এক আক্রমণ ভাগ সিটিজেনদের। ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। দুঃস্বপ্নের এক মৌসুম শেষে দলকে ঢেলে সাজিয়েছেন কোচ আমরিম। কুনহা ও এমবুমোর পর রেড ডেভিলসের ফরওয়ার্ড লাইনের নতুন নাম বেঞ্জামিন সেসকো। 74 মিলিয়ন পাউন্ডে জার্মান ক্লাব আরবি লাইপজিগ থেকে সেসকোকে দলে ভিড়িয়েছে ম্যান ইউ। আক্রমণ ভাগের ব্যর্থতায় শিরোপার কাছে গিয়ে বারবার শূন্য হাতে ফিরতে হচ্ছে আর্সেনালকে। স্পোর্টিং লিসবন তারকা ভিক্টর ইয়োকেরেসকে দলে ভিড়িয়ে এবার স্বস্তির হাসি কোচ মিকেল আর্তেতার। 7 কোটি 35 লাখ ইউরোতে 2030 সাল পর্যন্ত চুক্তি এই স্ট্রাইকারের সঙ্গে।
এই 4 ক্লাবের সঙ্গে চেলসি, টটেনহ্যামও হতে পারে শিরোপার দাবিদার। মুজরামিন তারেক, যমুনা স্পোর্টস। উয়েফা সুপার কাপের ফাইনাল ম্যাচের আগে মাঠে স্টপ কিলিং চিলড্রেন ও স্টপ কিলিং সিভিলিয়ান লিখিত বড় এক ব্যানার প্রদর্শন করে উয়েফা। মাঠে টটেনহ্যাম ও পিএসজির খেলোয়াড়েরা সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর পর তাদের সামনে প্রদর্শন করা হয় শিশু ও বেসামরিক মানুষ হত্যা বন্ধের ব্যানার। ফিলিস্তিনের গাজা উপত্যকার 2 জন শরণার্থী শিশুকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও নিয়ে আসে ইউরোপিয়ান ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা। শুধু ফিলিস্তিনি নয়, আফগানিস্তান, লেবানন, সুদান, সিরিয়া, ইয়েমেন ও ইউক্রেনের মতো সংঘাতপূর্ণ জায়গায় যুদ্ধের ভয়াবহতার শিকার হওয়া শিশুদের সাহায্যে বিভিন্ন প্রকল্পের সমর্থন দিয়ে আসছে উয়েফা। টেস্ট ক্রিকেটের বর্তমান পদ্ধতির কারণে দেউলিয়া হয়ে যাচ্ছে কিছু দেশ, এমন দাবি করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সভাপতি টড গ্রিনবার্গ। ফলে টেস্টকে দ্বিস্তর করার আহ্বান জানান তিনি। আইসিসির এক আলোচনা সভায় এসব কথা বলেছেন গ্রিনবার্গ। তার মতে এমন জায়গায় টেস্ট ক্রিকেট খেলানো উচিত যেখানে আছে এর মূল্য, প্রতিদ্বন্দ্বিতা। একই সাথে অ্যাশেজ সিরিজে বিনিয়োগ করার কথা জানিয়েছেন এই সভাপতি। টেস্ট ক্রিকেটকে একটা সময় বলা হতো ক্রিকেটের প্রাণ, মর্যাদা আর ইতিহাসের প্রতীক, যেখানে সাদা পোশাক আর লাল বলের লড়াই শুধুমাত্র খেলার গল্প নয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই ফরম্যাট নিয়ে উঠে আসছে নানা প্রশ্ন, বিশেষ করে প্রতিযোগিতার মান, দর্শক আকর্ষণ ও আর্থিক দিক থেকে। আর সেই প্রশ্নের জবাবে একসময় আলোচনায় আসে একটি প্রস্তাব, টেস্ট ক্রিকেটে হওয়া উচিত 2 টায়ার সিস্টেম বা দ্বিস্তরকরণ। অর্থাৎ প্রস্তাবিত এই কাঠামো অনুযায়ী টেস্ট খেলুড়ে দেশগুলোকে পারফরম্যান্স ও র্যাঙ্কিং এর ভিত্তিতে 2 ভাগে ভাগ করা হবে। থাকবে প্রমোশন ও রেলিগেশন ব্যবস্থা। এই বিষয় নিয়ে মত দ্বিমত পোষণ করে এসেছে বেশ কয়েকটি দেশ। সম্প্রতি টেস্ট ফরম্যাটে দ্বিস্তর শুরু করার বিষয়ে আলোচনা করতে ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, যেখানে নতুন কাঠামো প্রবর্তনের পক্ষে নিজের মত প্রকাশ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সভাপতি টড গ্রিনবার্গ। বলেছেন, কিছু দেশকে জোর করে টেস্ট খেলিয়ে দেউলিয়া করে দেওয়া হচ্ছে। টেস্ট ক্রিকেটে ম্যাচের সংখ্যা কম থাকা আমাদের জন্য আশীর্বাদ, অভিশাপ নয়। বিশ্বের প্রতিটি দেশকে টেস্ট খেলার স্বপ্ন দেখতে হবে বলে আমি মনে করি না। আমরা জোর করে টেস্ট খেলতে বাধ্য করে আসলে কিছু দেশকে দেউলিয়া করে দিচ্ছি। কদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ টেস্ট সিরিজের সবকটিতেই জিতেছে মাইটি অস্ট্রেলিয়া। আবার নিউজিল্যান্ডের কাছে ইনিংসের পাশাপাশি বড় ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে। বড় দলের সঙ্গে এমন সিরিজ আয়োজন করার কারণেই দেউলিয়া পরিস্থিতির সাথে তুলনা করেছেন এই অজি সিইও। বিপরীতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ অ্যাশেজ সিরিজের মতো প্রতিযোগিতায় বেশি বেশি বিনিয়োগের আহ্বান জানান গ্রিনবার্গ, যা শুরু হবে চলতি বছরের নভেম্বরে। আমাদের নিশ্চিত করতে হবে টেস্ট ক্রিকেট এমন জায়গায় খেলানো যেখানে এর মূল্য, প্রতিদ্বন্দ্বিতা ও অনিশ্চয়তা আছে। এজন্যই অ্যাশেজ এত বড় আয়োজনে হয় এবং এটি লাভজনকও বটে। এদিকে দ্বিস্তরকরণ একদিকে যেমন প্রতিযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেয়, অন্যদিকে টেস্ট ক্রিকেটের ঐতিহ্য ও সমতা নীতিকে প্রশ্নবিদ্ধ করে। সাদা পোশাকের এই রাজস্বিক লড়াই কি তবে শেষমেশ যাবে বিভক্তির পথে, নাকি ফিরবে পুরনো গৌরবে? সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।